মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ খুর চালিয়েছে নিজের গলায়, কেউ বদ্ধ উন্মাদ হয়ে ঝাঁপ দিয়েছে অন্ধকার কূপে। গলায় বালির বস্তা বেঁধে কাউকে নিক্ষেপ করা হয়েছে দুর্গের চূড়া থেকে, কাউকে গলায় বালির বস্তা বেঁধে ফেলে দিয়েছে নদীর জলে। মীর জাফর, ঘসেটি বেগম কিংবা জগৎ শেঠ পলাশির যুদ্ধের কোনো ষড়যন্ত্রকারী স্বাভাবিক মৃত্যু হয়নি। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো প্রাকৃতিক সেই নির্মম প্রতিশোধ, সেই চিত্র। বাংলার ইতিহাসের কত ঘটনার সাক্ষী এই মুর্শিদাবাদ ষড়যন্ত্রকারী আস্ফালন যেমন দেখেছে, তেমনি দেখেছে তাদের করুণ পরিণতি। প্রথমে আমি বলবো ঘসেটি বেগমের করুণ পরিণতির কথা। পলাশির যুদ্ধে আরেক প্রধান ষড়যন্ত্রকারীর মধ্যে ছিলেন সিরাজদৌল্লাহ খালা মেহেরুন্নেসা উপরে ঘসেটি বেগম। ষড়যন্ত্রের প্রতিশ্রুতি, অর্থ না দেওয়া সহ বিভিন্ন কারণে এক পর্যায়ে বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মীর জাফর পুত্র মিরনের সাথে। ঢাকায় জিঞ্জিরা প্রাসাদে বন্দী করা হয় তাকে। এখানে বসেও মীর জাফরের সাথে ষড়যন্ত্র করতে থাকলে মিরন তাকে বন্দী অবস্থায় নৌকা যোগে মুর্শিদাবাদ ফেরত পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ঘসেটি বেগম কোনোদিন মুর্শিদাবাদে যেতে পারেননি। পথে নৌকা ডুবিতে তার শরীর সমাধি হয়। মিরনের নির্দেশে বুড়িগঙ্গার জলে তাকে ডুবিয়ে মারা হয়। মুর্শিদাবাদের মাটি তার কপালে জুটেনি। মোহাম্মদী বেগ, এই মোহাম্মদী বেগ নবাব সিরাজদৌল্লাহকে হত্যা করেছিলেন। এই মোহাম্মদী বেগ নবাবের পরিবারের জন্ম না হলেও নবাব পরিবারে তার ছোট থেকে বেড়ে ওঠা। মীর জাফর পুত্র মিরনের নির্দেশে হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজদৌল্লাহকে। হত্যার আগে নামাজ পড়তে চেয়েছিলেন নবাব সিরাজদৌল্লাহ, কিন্তু সেই সুযোগও দেওয়া হয়নি। দিনটি ছিল ৩রা জুলাই ১৭৫৭ খ্রিস্টাব্দে। মোহাম্মদী বেগ মৃত্যু হয়েছিল বিকৃত মস্তিষ্কে নিয়ে অন্ধকার কূপে বিনা কারণে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার মাধ্যমে। ইয়ার লতিফ খান সম্পৃক্ত ছিলেন পলাশি যুদ্ধের ষড়যন্ত্রে। তিনি নবাব সিরাজদৌল্লাহর একজন সেনাপতি ছিলেন। মীর জাফরের নির্দেশে সে তার বাহিনী নিয়ে পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। যুদ্ধের পর উধাও হয়ে যান তিনি। ইতিহাসবিদ মনে করেন ইংরেজরা তাকে গোপনে হত্যা করেন। রায় দুর্লভ ছিলেন একজন সেনাপতি। তিনি ইয়ার লতিফের মতোই লিপ্ত হয়েছিলেন পলাশির যুদ্ধের ষড়যন্ত্রে। মীর মদন যখন মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে প্রাণপণ যুদ্ধে করছিলেন, তখন তিনি তার সৈন্য নিয়ে পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। পলাশির যুদ্ধের পর ভয়াবহ মৃত্যু হয় তার। ১৭৬৫ সালে বক্সারের যুদ্ধের পূর্বে মুঙ্গেরের দুর্গ থেকে গলায় বালির বস্তা বেঁধে চূড়া থেকে তাকে জীবন্ত নিক্ষেপ করা হয় গঙ্গা নদীতে। উমিচাঁদ, লর্ড ক্লাইভ উমিচাঁদকে সিরাজদৌল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রধান হাতিয়ার হিসাবে তুলে ধরে। তিনি ছিলেন ব্যবসায়ী। পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লাহ পতন হলে নবাবী সম্পদ থেকে ৪ আনা অংশ দিতে হবে বলে এক জাল চুক্তিপত্রে সই করেন এই উমিচাঁদ। ইংরেজ নৌ সেনাপতি অটস ছিলেন প্রধান ব্যক্তি। পরে অটস চুক্তি জাল বলে প্রমাণিত হয়। নবাবের ধনরত্ন থেকে ও সম্পদ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা দাবিদার ছিলেন এই উমিচাঁদ, কিন্তু দলিল জাল দাবি করে তাকে কোনো টাকাই দেয়নি ইংরেজরা। এই অর্থ শোকে উমিচাঁদ পাগল হয়ে যায়, রাস্তা ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মুর্শিদাবাদের পথে প্রান্তে ছুটে বেড়ায়। আকাশের দিকে মুখ করে চিৎকার করতেন আর লাফ দিতেন সব সময়। এইভাবে হঠাৎ করে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়েন। কি নিদারুণ দুর্বিষহ এই মৃত্যু! রাজা রাজবল্লভ, মীর জাফর ও ঘসেটি বেগমের সহচর রাজা রাজবল্লভ আমাদের ঢাকার নবাব ছিলেন। বিশাল অঙ্কের অর্থ টাকা আত্মসাৎ করে নবাব সিরাজদৌল্লাহর মনে অশান্ত সৃষ্টি করেছিলেন তিনি। তার প্ররোচনায় পুত্র কৃষ্ণদাস আত্মসাৎকৃত অর্থ সহ কলকাতা পালিয়ে যায় এবং ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন। বিষয়টি পরবর্তীতে ইংরেজদের সঙ্গে সিরাজের
সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়। ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার সন্দেহের কারণে নবাব মীর কাসিম 1763 সালে তাকে নদীর জলে ডুবিয়ে হত্যা করে তাকে। মীর মিরন। পলাশীর যুদ্ধের পর মীর জাফর পুত্র মীর মিরন বেশ ক্ষমতাধর হয়ে উঠে। মীর জাফরকে সামনে রেখে নবাবী করতেন আসলে মীর মিরন। তারই নির্দেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজকে হত্যা করেন। শুধু হত্যা নয়, সিরাজদৌল্লার লাশ ক্ষত বিক্ষত করে তারই প্রিয় হাতের পিঠে বেঁধে গোটা মুর্শিদাবাদ শহর প্রদক্ষিণ করেছিলেন। সিরাজের মা আমেনা বেগম তার ছেলের লাশ দেখার জন্য হাতির কাছে দৌড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। সিরাজের লাশ পিঠে নিয়ে হাতিটি সিরাজের মা আমেনা বেগমের সামনে বসে পড়েন। সেই সময় মিরনের লোকজন সিরাজের মাকে চড় থাপ্পড় মেরে আবার জেলখানায় বন্দি করে রাখেন। পরে সিরাজ মা আমিনা বেগম ও সিরাজের ভাই মির্জা মেহেদীকে নির্মম হত্যা করে এই মিরন। বিহারের বজ্রপাতে তার মৃত্যু হয়। তখনও মীর জাফর বাংলার নবাব ছিলেন। ছেলের মৃত্যুর সংবাদ শুনে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে শোনা যায় বজ্রপাতে নয়, ইংরেজরাই হত্যা করেছিলেন মিরনকে। তাঁবুতে আগুন দিয়ে হত্যা করা হয়। বজ্রপাতের মৃত্যু হয়েছে বলে মিথ্যা খবর চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আপনারা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন মীর জাফরের শেষ পরিণতি ইতিহাস জানার জন্য। তো চলুন মীর জাফরের শেষ পরিণতি জেনে নেওয়া যাক। মীর জাফর আলী খান ওপরে মীর জাফর, যার নামটি বিশ্বাসঘাতক শব্দের সমর্থক হয়ে গিয়েছে। পৃথিবী যতদিন থাকবে এই নামটি ততদিন ঘৃণার সাথে উচ্চারণ হবে। ইংরেজদের সাথে আতাত করে পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে হারিয়ে দিয়ে যিনি মুর্শিদাবাদের নবাব হয়েছিলেন, সেই বিশ্বাসঘাতক মীর জাফর কেউ শেষমেশ বরণ করতে হয়েছিল পরিণতি। নামে নবাব ছিলেন তিনি, আসলে ইংরেজদের গাধা হয়ে গিয়েছিলেন। আসলে ইংরেজদের কারি কারি টাকা দেওয়া ও তাদের কথায় উঠবোস করাই ছিল তার কাজ। সেই সময় তার নাম হয়েছিল ক্লাইভের গাধা। আসলে তাকে ইংরেজরা গাধার মতন খাটাতো। টাকার চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেয়ে একবার নাকি ইংরেজদের অসহায় কণ্ঠে বলেছিলেন, তোমাদের কি মনে হয় মুর্শিদাবাদের টাকার বৃষ্টি হয়? পরে মীর জাফরকে সিংহাসন থেকে ছুড়ে ফেলে তার জামাই মীর কাসিমকে নবাব বানিয়ে দেয় তারা। সিংহাসন হারানোর পর মীর জাফর মানসিক যন্ত্রণায় ঠিকভাবে তিনি ঘুমাতেও পারতেন না। এই সময় তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হন। দুরারোগ্য ব্যাধিতে কুষ্ঠরোগ তার জীবনকে অসহনীয় করে তুলেছিল। 1765 সালে 74 বছর বয়সে ধুকে ধুকে তিনি মারা যান। জগৎ শেঠ। জগৎ শেঠ সেই সময় ধনী ব্যবসায়ী। এতটাই ধনী ছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নবাবদের টাকা ধার দিতেন তিনি। এই জগৎ শেঠ ছিলেন জঘন্যতম ষড়যন্ত্রকারী। তিনি মূলত ইংরেজ বাহিনী ও মীর জাফরের সঙ্গে ষড়যন্ত্রের সেতু রচনা করেছিলেন। চাহিদা মতো অর্থ সহায়তা না পাওয়ার বক্সার যুদ্ধে যাওয়ার আগে মীর কাসিম নির্দেশে গলায় বালির বস্তা বেঁধে জগৎ শেঠকে মুগেরের দুর্গ থেকে নিক্ষেপ করা হয় এবং তাকে হত্যা করা হয়। অবশ্যই কেউ কেউ বলে তিনি পাহাড় থেকে পড়ে ক্ষতবিক্ষত হয়ে মারা যান। মীর কাসিম। নবাব মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা ও মিরনের ভগ্নিপতি। ভগবান গোলায় পলাতক ছদ্মবেশী সিরাজকে মীর কাসিমই ধরে নিয়ে এসেছিল। পরে তিনি বাংলার নবাব হন এবং ইংরেজদের সাথে বিরোধ বাঁধে। কয়েকটি খণ্ড যুদ্ধে তিনি পরাজিত হন। এরপর পথে প্রান্তের বনে জঙ্গলে পালিয়ে বেড়ান তিনি। জঙ্গলে তার দুই পুত্রকে ইংরেজদের হাতে নিহত হন। 1777 সালে 6 জুন মীর কাসিম দিল্লির রাজপথে এক বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকেন। একজন নবাবের কি করুণ পরিণতি! কাপড়ের একটি কাপড়ও মেলেনি, গায়ে ময়লা জামা কাপড় সহ দেওয়া হয় তাকে কবর। লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তার করতে মীর জাফর, ঘসিটি বেগম ও জগৎ শেঠ সহ ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন। এই লর্ড ক্লাইভ পলাশীর যুদ্ধের পর সিরাজের হিরাজিল প্রসাদ ধন ভান্ডার লুট করে লুটের বখরা বাবদ পান 2,80,000 টাকা।
এছাড়া কৃতজ্ঞতার স্বরূপ 1,60,000 টাকা দেন মীর জাফর। লর্ড ক্লাইভ অনেকগুলি নৌকা বোঝাই করে লুটের বকরা নিয়ে যায় ইংল্যান্ডে। বাংলা 76-এর মন্বন্তর, হত্যা, রাহাজানি, ঘুষ ও জালিয়াতির কারণে পরবর্তীতে লন্ডনের হাউস অফ আইনসভায় ক্লাইভের বিচার হয়। বিচারের রায় প্রমাণিত হলে তার ফাঁসি কার্যকর হয়। ফাঁসির দণ্ড থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আদালতে আত্মসমর্পণ করেন। বহু কষ্টে তিনি ফাঁসির রায় থেকে মুক্তি পান। রবার্ট ক্লাইভের মৃত্যু মর্মান্তিকভাবে হয়েছিল। পলাশির ষড়যন্ত্রের ঘটনা পরবর্তীতে কোনোদিন মানসিকভাবে তাকে সুস্থ থাকতে দেয়নি। মানসিক ভারসাম্য হারিয়ে নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন লর্ড ক্লাইভ। পাপ কখনোই কাউকে ক্ষমা করে না। পলাশির ষড়যন্ত্রকারীদের আমাদের এই শিক্ষা দেয় যে অন্যায় করলে মৃত্যুর পর তো শাস্তি পাবেন, কিন্তু দুনিয়া তো সাজা ভোগ করতে হবে, এটাই সত্যি। একই বলে প্রাকৃতিক নির্মম প্রতিশোধ।